আমরা আজকে ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমি যেটা শুরুতে বলেছিলাম যে as a civil engineer you should apply many different project that will special on development project. আমরা যে প্রজেক্টগুলো কমপ্লিট করব সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অধিকাংশ প্রজেক্টগুলো আসলে ডেভেলপমেন্ট প্রজেক্ট, কারণ প্রত্যেকটা প্রজেক্টের সাথেই কোনো না কোনো ডেভেলপমেন্টস এবং এর বেনিফিট এবং কস্ট এগুলা সংযুক্ত বা অ্যাটাচড করা থাকে। কারণ প্রজেক্ট তো মানুষ এমনি এমনি করবে না, যেটা আমার সোশ্যাল লাইফ অথবা আমার কমিউনিটি লাইফ অথবা আমার কান্ট্রি হোল কান্ট্রি পিপলও সেটা দ্বারা উপকৃত হতে পারে। অর্থাৎ ডেভেলপমেন্ট প্রজেক্ট যদি আমি কোনো প্রজেক্টকে বলতে চাই তাহলে সেই প্রজেক্টের ভিতরে ইম্পোজ সিরিজ অফ কস্ট, অর্থাৎ তার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে কস্ট এবং বেনিফিট। অনেক সময় কোনো প্রজেক্ট যখন আপনারা প্রজেক্ট প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট করবেন, ওই কোর্সটা সম্পূর্ণটা মিলিয়ে হচ্ছে ওখানে অনেক অঙ্ক থাকবে, সিবি অ্যানালাইসিস, কস্ট C/B সিবি অ্যানালাইসিস বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস। অর্থাৎ প্রজেক্টটা কি পরিমাণ কস্ট হবে, সেখান থেকে কি পরিমাণ বেনিফিট পাবো সেটা আমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে প্রজেক্টে ইমপ্লিমেন্টেশন যাওয়ার আগে। তাহলে আমরা দেখলাম যে কোনো প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট ইম্পোজ এ সিরিজ অফ কস্ট এন্ড বেনিফিট অন এ রিসিপিয়েন্ট, মানে এর গ্রাহক কারা হবে, কমিউনিটি হতে পারে, তার কোনো লোকালিটি অথবা হোল কান্ট্রি। যেমন পদ্মা সেতুর কথা যদি আমরা বলি, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এই মাল্টিপারপাস ব্রিজ দ্বারা শুধু একটা এলাকার লোকজন উপকৃত হবে না, বরঞ্চ হোল কান্ট্রি এটা দ্বারা উপকৃত হবে। অর্থাৎ আমাদের এই পদ্মার এই পারে যে দক্ষিণবঙ্গ, তার এখানকার যে জেলাগুলো আছে 21টা বা 27টা এক্সাক্টলি মনে নেই, সেই জেলাগুলো কিন্তু এই ব্রিজ দ্বারা তারা উপকৃত হবে। এইরকম ভাবে আবার লোকালে হতে পারে, যেমন আমি যদি আমার স্মল স্কেলে কোনো প্রজেক্ট করি, যেমন আমি আমার এলাকাতে একটা পার্ক করলাম ছোটখাটো করে, যেখানে এলাকার লোকজন তারা ওয়ার্কিং করলো বা তাদের হচ্ছে ওয়াকিং করলো, তারা হাঁটাচলা করলো সেখানে এসে, অথবা রিফ্রেশমেন্টের জন্য বিকালে আসলো সকালে আসলো, তাহলে শুধুমাত্র ওই কমিউনিটির লোকজন এলাকার লোকজন উপকৃত হলো। বাট যত আমার স্কেল বাড়বে, লার্জ স্কেল হবে, তত রিসিপিয়েন্ট বা বেনিফিশিয়ারি কমিউনিটির নাম্বারটাও বাড়বে। এবং এখানে যে কস্ট থাকবে, কস্ট এবং বেনিফিট, এটা হতে পারে সামাজিক বা সোশ্যাল, হতে পারে এনভায়রনমেন্টাল, হতে পারে ইকোনমিক ইন নেচার বা ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের অবদান রাখতে পারে, অথবা এই তিনটা একসাথে অবদান থাকতে পারে সেই প্রজেক্টের। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যে ইরিগেশন প্রজেক্ট মে ফ্যাসিলিটেট দ্য গ্রোয়িং অফ ক্যাশ ক্রপ। অর্থাৎ আমি যে ইরিগেশন প্রজেক্ট, যদি কোথাও কোনো ইরিগেশন প্রজেক্ট করি, তাহলে ওই ইরিগেশন প্রজেক্টের ফলে সেচ ব্যবস্থা, সেটার ফলে ওই এলাকার ক্রপস ইন ওয়ান লোকালিটি, অর্থাৎ যেই লোকালিটিতে আমি ইরিগেশন প্রজেক্টটা ডেভেলপমেন্ট করব বা চালু রাখবো, সেখানকার যে ক্যাশ ক্রপ অর্থাৎ ফসল উত্তোলন যেটা হবে, সেই টোটাল অ্যামাউন্টটা বেড়ে যাবে। বাট পাশাপাশি কি হবে, ওয়াটার স্টোরেজ, সেখানকার আমি ইরিগেশন করতে হলে আমাকে ওয়াটার ইউজ করতে হবে, তাহলে ওখানকার যে ওয়াটার স্টোরেজ ছিল সেই ওয়াটার স্টোরেজের শর্টেজ দেখা যাবে, এবং সেখানকার ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল প্রেশার ইন আনাদার লোকালিটি, যখন এটা আনাদার লোকালিটির উপরে এর যে সোশ্যাল, ইকোনমিক্যাল এবং এনভায়রনমেন্টাল প্রেশার সেটা করতে পারে। অর্থাৎ সাথে সাথে যদি আমার বেনিফিট হবে, তার পাশাপাশি আমার কিছু অ্যাডভার্স ইমপ্যাক্টও আসতে পারে। ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা কাকে বলবো? ডেফিনিশন of a project. A project is a set of interrelated investment activities to attain certain specific objectives by utilizing limited resource within a particular period of time. অর্থাৎ একটা প্রজেক্টকে বা একটা কাজকে আমি তখন প্রজেক্ট বলবো যার একটা কাজ আরেকটার সাথে ইন্টার রিলেটেড হবে, এবং এখানে নির্দিষ্ট অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট থাকবে। ওই ইনভেস্টমেন্টের কারণে
ইনভেস্টমেন্ট করা হবে কিছু অবজেক্টিভস বা কিছু উদ্দেশ্যকে পূরণ করার জন্য, এবং সেটা হতে হবে আমার সীমাবদ্ধ যে রিসোর্স থাকবে, লিমিটেড রিসোর্স, সেই রিসোর্সের মাঝে, এবং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে। আপনারা জানেন যে প্রত্যেকটা প্রজেক্টেরই একটা নির্দিষ্ট টাইম ভ্যালু থাকে, যে এখানে আমি এই কাজটা হবে, যেমন বাগেরহাট থেকে মোংলা বা কাটাখালী থেকে মোংলা যে রোডটা নতুন করে করা হয়েছে, সেটার একটা প্রজেক্টের ম্যাথ থাকে যে এই কাজটা 2 বছরের ভিতরে কমপ্লিট করতে হবে, অথবা 1.5 বছরের ভিতরে, বা 1 বছরের ভিতরে, বা 5 বছরের ভিতরে কমপ্লিট করতে হবে। যদি কোনো কোম্পানিকে বা কোনো কন্ট্রাক্টরকে আমি যদি ক্লায়েন্ট হই, বা আপনি যদি ক্লায়েন্ট হন, যেমন আপনার বাড়ি করে দিতে হবে, আপনি বললেন 5 তলা বিল্ডিং আমাকে এই অবস্থা এতটুকু এরিয়া আমাকে 2 বছরের ভিতরে বা 1 বছরের ভিতরে করে দিতে হবে, সে একজন হবে। তাহলে সে যদি আপনার ওই প্রজেক্টটা নির্দিষ্ট টাইমের ভিতরে করে না দিতে পারে, তাহলে তার জরিমানাও করতে পারবেন আপনি চাইলে, পেনাল্টি যেটাকে বলা হয়, আপনি মামলা করতে পারবেন। এখন সেখানে আবার আপনি শুধু মামলা করলে হবে না, আপনাকে ওখানে কিছু ফ্যাসিলিটি দিতে হবে। আপনি যদি সেই ফ্যাসিলিটি গুলো না দিতে পারেন, অর্থাৎ আপনার কোনো অপারগতার কারণে বা লিমিটেশনের কারণে যদি সে প্রজেক্ট ডিলে হয়, তাহলে আপনি মামলা করলে আপনি হেরে যাবেন। বরঞ্চ তখন কন্ট্রাক্টর আপনার মামলা করবে যে আমি 2 বছরে 50 জন ইঞ্জিনিয়ার এখানে রাখছি, 1000টা ইকুইপমেন্ট এনে রাখছি, তার সাথে কন্ট্রাক্ট ছিল 2 বছরে, সে আমাকে এই ফ্যাসিলিটি দিবে, সে দিতে পারেনি, এখন আমার 2 বছর জায়গায় 2.5 বছর লাগছে, আমাকে পেনাল্টি হিসেবে 2 বছরের যেমন যদি 5 কোটি টাকার প্রজেক্ট হয়, আপনাকে বাড়ি বানানোর মধ্যে 5 কোটি টাকা দিয়ে, তাহলে যেহেতু 6 মাস বেশি লাগতেছে, আমাকে আরো 50 লাখ টাকা বেশি দিতে হবে। তাহলে এরকম মামলা হয়। যেমন আপনার জমির সাথে আরেকজনের অংশীদারিত্ব আছে, অথবা রোড প্রজেক্টের কথাই বলি, যেখান দিয়ে রোড হবে সেখানে অনেক মানুষের বাড়ি ঘর আছে, আপনি সেই বাড়ি ঘরকে তাদেরকে টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করে অন্য কোনো জায়গায় তাদের থাকার মতো পরিবেশ করে দিতে পারলেন না, এই জন্য তারা আন্দোলন করে, তারা গেল না। জানুয়ারি থেকে কাজ শুরু করার কথা, আপনি কাজ শুরু করলেন ডিসেম্বর থেকে, এই যে 11 মাস বা 12 মাস ডিলে হইল। প্রজেক্টের যদি ম্যাপ থাকে 2 বছর, 1 বছর তো আপনার কাজ শুরু করতে গিয়ে ডিলে করলেন। এখন যদি আপনি 1 বছর পরে গিয়ে বলেন 2 বছর কমপ্লিট হয়ে গেছে, তুমি কাজ কেন করতে পারলে না, জরিমানা দাও, বরঞ্চ সে আপনার নামে মামলা করবে যে 2 বছর হয়ে গেছে, আমি 2 বছর এখানে, মনে করেন আপনি ফরেন কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেন, বা ঢাকার কোনো কোম্পানির সাথে, ঢাকার কোম্পানি খুলনায় আসলো, 1 বছর যাবত তারা চলে আসছে, জানুয়ারি মাসে কাজ শুরু হবে, তাই সব নিয়ে তারা চলে আসছে, তাদের ম্যাটেরিয়ালস যা লাগবে এখানে সেটা আনছে, ইকুইপমেন্ট, ম্যান পাওয়ার, বাট আপনি তাকে জায়গা খালি করে দিতে পারেনি, সে কাজ করতে পারে। তাহলে প্রজেক্টের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে, পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, এবং লিমিটেড রিসোর্সের মাঝে তো যতটুকু রিসোর্স আমার থাকবে সেই রিসোর্স ইউটিলাইজ করতে হবে, নির্দিষ্ট অবজেক্টিভস ফুলফিল করতে হবে, এবং তার সাথে ইনভেস্টমেন্ট থাকবে। তাহলে এটাকে যদি আমি আলাদা করে বলি, 4টা জিনিস বের হলো আমার সংজ্ঞা থেকে: ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, স্পেসিফিক অবজেক্টিভস, লিমিটেড resources and a particular period of time. এরপরে যাব আমি প্রজেক্ট টাইপ। প্রজেক্ট কত টাইপের হতে পারে, যেমন একটা টাইপ হতে পারে, নাম দিলাম টাইপ এক্স, সেলফ ফিনান্সিং প্রজেক্ট। Is that project which earn revenue through sale of output, goods and services. They are called directly productive projects, যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। অর্থাৎ আমি নিজের অর্থায়ন, সেলফ ফিনান্সিং প্রজেক্ট করব, অর্থাৎ আমি যে প্রজেক্টটা করব, যে কাজটা করব, সেটা আমার নিজস্ব অর্থায়ন হবে, এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে যে মানুষের আয় করার একটা উদ্দেশ্য থাকে, যেটাকে বলা হয় রেভিনিউ, অর্থাৎ এখানকার যে আয় হবে, সেই আয়টা কিভাবে হবে, সেল অফ আউটপুট প্রোডাক্ট। তাহলে এই প্রজেক্ট থেকে আমি যে আউটপুট পাবো, সে আউটপুটটাকে আমি সেল করব মার্কেটে, সে আউটপুটটাকে আমি বিক্রি করব, সেটা পণ্য হতে পারে, গুডস, অথবা সেবা হতে পারে। সেবামূলক প্রতিষ্ঠান আছে না, যেমন আপনি একটা হসপিটাল করলেন, এটা সেবা আপনি বিক্রি করতেছেন, সার্ভিস। অথবা আপনি একটা ইন্ডাস্ট্রি দিলেন, বেকারি দিলেন,
বা ব্রিক ফিল্ড দিলেন, সেখানে পণ্য বিক্রি করবেন, ব্রিক বিক্রি করবেন, অথবা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি হবে ওই ইন্ডাস্ট্রি থেকে যে ধরনের প্রোডাক্ট তৈরি করবেন সেগুলো আপনি মার্কেটে বিক্রি করবেন। তো এটা হয় প্রোডাক্ট প্রজেক্ট টাইপ 1, সেলফ ফিনান্সিং। এবার এটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্টলি প্রোডাক্টিভ প্রজেক্ট। আরেকটা আছে ইনডিরেক্টলি প্রোডাক্টিভ বাট নন রেভিনিউ আর্নিং প্রজেক্ট। যেমন প্রজেক্ট হুইচ গিভস রাইজ টু visible output, benefit of which do not acquire directly to project themselves but to other parties, example irrigation project, road project, bridge, etc. অর্থাৎ আমি যদি কোনো ইরিগেশন প্রজেক্ট করি, যারা এখানে প্রজেক্টটা করবে সে ডিরেক্টলি এখান থেকে কোনো বেনিফিট পাবে না, নন রেভিনিউ আর্নিং প্রজেক্ট, বাট এখানে অন্য কোনো পার্টি সেই বেনিফিটটা সেখান থেকে পাবে। যেমন ইরিগেশন প্রজেক্ট, কৃষকের নিজে সে যদি চায় তার নিজস্ব অর্থায়নে সে তার এরিয়াতে ইরিগেশন করতে পারে, বাট যখন সে না করতে পারবে লার্জ স্কেলে, তখন এখানে বিভিন্ন এনজিও আসে, গভর্নমেন্ট আসে, এরা প্রজেক্ট করে দেয়, ইরিগেশন প্রজেক্ট জনস্বার্থে। যেমন ব্রিজ, গভর্নমেন্ট এখান থেকে কি পাবে, তারা প্রজেক্টটা করে সেখান থেকে হিউজ অ্যামাউন্টে ট্যাক্স বা এই যে টোল আদায় এটা তারা করে। রোড, আমাদের দেশে অধিকাংশ রোড গুলো হচ্ছে টোল ফ্রি রোড, অর্থাৎ সেই রোডে চলতে গেলে পয়সা দিতে হয় না। বাট ফরেন কান্ট্রিতে বা আমাদের দেশেও কিছু কিছু রোড আছে যেখানে পয়সা দিতে হয়, টোল দিতে হয় আমাদের। যেমন আমরা যদি রূপসা ব্রিজ পার হতে যাই, এখানে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পয়সা আমাদের দিতে হয়, কিন্তু সব ব্রিজেই টোল বা টাকা পয়সা দিতে হয় না। ছোট ছোট অনেক ব্রিজ বা কালভার্ট আছে যেগুলোতে আমাদের পয়সা দিতে হয় না। এগুলো হচ্ছে ইনডিরেক্টলি প্রোডাক্টিভ বাট নন রেভিনিউ আর্নিং। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি দিলে তার উদ্দেশ্যই থাকে এখান থেকে আমার আয় করতে হবে। বাট এই যে ইরিগেশন প্রজেক্ট বা রোড প্রজেক্ট বা ব্রিজ প্রজেক্ট, এগুলো গভর্নমেন্ট যখন নিজ অর্থায়নে করে, সে ওই খরচটাকে অল্প অল্প উঠে আনতে চায়। এবং অধিকাংশ প্রজেক্ট যেগুলো অনেক জায়গায় থাকে যে তারা বিদেশি অর্থায়নে ঋণ নিয়ে বা নিজেদের অর্থায়নে যেটা করতে, সেটা যে জনগণের সুবিধার জন্য জনগণের কাছ থেকে ট্যাক্স বা ওইখান থেকে আদায় করে নিয়ে তারা সেটা করতেছে। পরবর্তীতে আর কোনো রেভিনিউ তারা আর্ন করার আশা থাকে না। যতটুকু করে যে সেটা হচ্ছে যতটুকু ট্যাক্স বা টোল আদায় করে সেটা হচ্ছে ওইটা ম্যানেজমেন্টের জন্য। রেল লাইন অথবা ব্রিজ বা ইরিগেশন প্রজেক্ট, এটাকে যে যদি কোথাও কোনো মেশিন বা পার্টস, যেমন ব্রিজ যদি হয় সেটার যে ম্যানেজমেন্ট দরকার আছে, তার ওইটাকে যে একটা জিনিস আপনি যখন রাখবেন সেটাকে তো সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে জিনিসটাকে। এবং কোথাও যদি কোনো ফ্র্যাকচার হয়, কখনো কোথাও যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওইটা রেলিং ভেঙে যায় বা মাঝে পড়ে থাকে, সেটাকে রিপ্লেস করা, এই যে কস্টগুলো হবে এই ধরনের ম্যানেজমেন্টের জন্য সেই কস্টটা শুধুমাত্র রাখা হয় টোল বা রেভিনিউ থেকে। এখান থেকে কোনো আয় বা রেভিনিউ হচ্ছে না, ওটা থেকে যতটুকু ইনকাম হচ্ছে সেটা ওটার পিছনে খরচ হয়ে যাচ্ছে। টাইপ জেড, এটা হচ্ছে সার্ভিস সেক্টর প্রজেক্ট which do not give rise to eligible output but provide service benefit to the society। অর্থাৎ এমন কিছু প্রজেক্ট আছে যে যেখান থেকে আমি ওরকম কোনো রেভিনিউ বা আউটপুট আসবে না, আমাকে ভিজিবল কোনো আউটপুট আসবে না, বাট এটা শুধু আমি মাত্র সার্ভিস দিয়ে যাব। যেমন স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট, এগুলো যখন করানো হয় সেখান থেকে মানুষ, গভর্নমেন্ট পর্যায়ে সরকারি যে স্কুলগুলো আছে স্কুল বানানোর পর সেখান থেকে লাভ আসে। এটা জাতি গঠনে এটা ইনডিরেক্টলি যে একটা সেটা সোসাইটি, সমাজের যে সুবিধা, সমাজের বেনিফিট হবে, স্কুল করা হবে, তারা তাদের ছেলে মেয়েদেরকে তারা শিক্ষিত করতে পারবে। এরপর যদি কলেজ হয় একই পারপাস, হসপিটাল বলে সেখানে যারা লো ইনকাম পিপল পপুলেশন আছে, সরকারিভাবে ডাক্তার থাকবে সেখানে, তারা ওখানে গিয়ে নিজেদের স্বাস্থ্য সেবাটা নিতে পারবে। অথবা কোনো ট্রেনিং ইনস্টিটিউট যেমন টিটিসি থাকে,
বা এরকম গভর্নমেন্টাল বিভিন্ন ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থাকে, ড্রাইভিং ইনস্টিটিউট, বিভিন্ন ইনস্টিটিউট থাকে, তারা সেখানে ট্রেনিং দেয়। ট্রেনিং দিয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলে, সমাজের যে বেকারত্ব সেটা কমানোর চেষ্টা করে। এরকম যে প্রজেক্টগুলো থাকে, এই ক্যাটাগরিতে প্রজেক্টকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এইটুকু কি আপনার কারো কোথাও কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি স্যার। কারো কোথাও কোনো কোশ্চেন থাকলে বলবেন, আদারওয়াইজ আমি সামনে আগাবো। প্রজেক্ট সাইকেল, তাহলে প্রজেক্ট সাইকেলের দিকে যাই আমি। প্রজেক্ট সাইকেল মানে হচ্ছে যে আপনি এই প্রজেক্টটাকে কোন কনসিকুয়েন্সে প্ল্যানিং করে এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সফলভাবে কমপ্লিট করতে চাচ্ছেন, এটাকে বলে আমরা হচ্ছে প্রজেক্ট সাইকেল। প্রথমে আরেকভাবে ডিফাইন করা যায় যে যদি কোনো লাইফ টাইম বলি, there tends to be an natural sequences in the way projects are planned and carried out, and these consequences has come to be known as the project cycle. অর্থাৎ কিছু ন্যাচারাল সিকোয়েন্স থাকবে যে আমি এইভাবে কাজটা করতে চাচ্ছি, সেটার যে একটা প্ল্যান থাকবে এবং ওই প্ল্যান অনুযায়ী যে আগাই নিয়ে যাবো সেটাকে বলা হয় হচ্ছে এই যে কনসিকুয়েন্স, যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকে বলবো হচ্ছে প্রজেক্ট সাইকেল। সেখানে প্রজেক্ট সাইকেলের ভিতরে কি কি থাকবে? প্রজেক্ট আইডেন্টিফিকেশন, প্রজেক্ট প্রিপারেশন এবং অ্যানালাইসিস, অর্থাৎ আমি আগে আইডেন্টিফাই করব যে কি আমি করতে চাচ্ছি, এরপর সেটাকে কিভাবে প্রজেক্টকে প্রিপেয়ার করা যায় এবং অ্যানালাইসিস করা যায়। এই প্রিপারেশন এবং অ্যানালাইসিসের মাঝে একটা প্রজেক্টে দেখবেন, আপনারা যদি কোথাও কোনো প্রজেক্টে যান, আপনারা ওখানে বড় সাইনবোর্ড টাঙানো থাকে যে প্রজেক্টে এর এখানে রাস্তা হবে, রাস্তার দৈর্ঘ্য এত কিলোমিটার, তার খরচ পড়বে এতটুকু, তার সময় লাগবে এতটুকু, আরো ডিটেইলস তার ওখানে দেওয়া থাকে। এগুলো তারা প্রজেক্ট শেষ করার আগে থেকে খরচটা বের করে কিভাবে তারা অ্যানালাইসিস করে প্রজেক্ট প্রিপেয়ার করে, যেখানে কি পরিমাণ ম্যান পাওয়ার লাগবে, কি পরিমাণ ইকুইপমেন্ট লাগবে, কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে, সেগুলো বর্তমান বাজারের কস্ট কত। আর যদি প্রজেক্টটা আজ থেকে এখন অ্যানালাইসিস করতেছে, আজ থেকে 3 বছর পরে শুরু হবে কাজ, কারণ একটা প্রজেক্ট অ্যানালাইসিস তার 1 ঘন্টায় করে ফেলতে পারবেন আপনাকে। সেটা ফিজিবিলিটি স্টাডি, ওখানকার লোকজন কেমন আছে, এদেরকে সরাই যে সেটেলমেন্ট করে অন্য জায়গায় নিতে হবে, সেটা তুমি কেমন খরচ পড়বে, এবং জমি যদি মানুষের কাছে থাকে সেটা আমাকে চড়া দামে কিনতে হবে, কেনার জন্য কতটুকু খরচ পড়বে, সবগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে। আমি যদি আজকে 21 সাল, আমি যদি 30 সালে কোনো প্রজেক্টকে শুরু করতে যাই, তাহলে সেটা আমাকে 25 সাল বা 26 সাল থেকে তার স্টাডি শুরু করতে হবে। এবং 26 সালে যেরকম দাম থাকবে, 30 সালে তো ম্যাটেরিয়ালস এর দাম, লেবারের দাম, ইকুইপমেন্টের দাম একরকম থাকবে না। সেটা আমাকে কনসিডারেশনে এনে প্রজেক্ট অ্যানালাইসিস করে তার টোটাল কস্ট বের করতে হবে। এবং প্রজেক্টের যে অ্যাপ্রুভাল, এবং এটা যে আমার, জানেন যে বাংলাদেশে যদি কোনো প্রজেক্ট অ্যাপ্রুভ করতে হয়, ডেভেলপমেন্ট প্রজেক্ট এক নাকি সেখানে এটা পাস অ্যাপ্রুভ হতে হয়। সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসলে যে মন্ত্রণালয়ের কাজটা থাকে সেই মন্ত্রণালয় তখন সেই কাজটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা অনুযায়ী ব্যবস্থা নেয়। তাহলে যদি অ্যাপ্রুভাল হতে হয়, যদি কোনো নেগোসিয়েশন করতে হয়, সে নেগোসিয়েশন করতে হবে। এরপরে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের মনিটরিং, যখন প্রজেক্টটা শুরু হবে সেটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, কমপ্লিট করব, তার মনিটরিং করতে হবে। এবং প্রজেক্ট ইভালুয়েশনের ফলো আপ অ্যানালাইসিস, এই প্রত্যেকটা জিনিসের পরে আমার প্রজেক্ট সাইকেলের অন্তর্ভুক্ত। তাহলে প্রজেক্ট সাইকেলের ভিতরে কি কি থাকে, আমি যদি এক কথা প্রকাশ করতে যাই বা প্রশ্ন আসে, আপনারা প্রজেক্ট সাইকেলের সংজ্ঞা দিবেন, সেখান থেকে টেবিল আকারে দিবেন। ফার্স্ট আইডেন্টিফিকেশন, দেন প্রিপারেশন, অ্যাপ্রাইজাল, অ্যাপ্রুভ হবে, এরপরে অ্যাপ্রুভাল, সেখান থেকে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, ইভালুয়েশন। ইভালুয়েশন করার পর যদি আমাকে সেখানে কোনো ইরর থাকে, বা আমি যদি মনে করি এটাকে আবার একটু আইডেন্টিফাই করার দরকার আছে, আবার এই সাইকেলটাকে আমি আবার আইডেন্টিফিকেশনে যাব, সেখান থেকে আবার প্রিপারেশন, আবার অ্যাপ্রাইজাল, এভাবে এটা সাইকেল ঘুরে আসবে।
প্রজেক্ট অ্যাপ্রাইজাল জিনিসটাকে ইনভলভস দ্য কম্পারিজন অফ কস্ট এন্ড বেনিফিট। অর্থাৎ অ্যাপ্রুভের যে শুরু, অ্যাপ্রুভের যে আগের যে স্টেজটা, অর্থাৎ এই একটা প্রজেক্টে আমার কি পরিমাণ কস্ট হবে, কি পরিমাণ বেনিফিট, এই কস্ট সিবিএ, এটাকে বলা হয় সিবিএ, কস্ট বেনিফিট অ্যানালাইসিস ফর দ্য পটেনশিয়াল অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্রজেক্ট। অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টের সাথেই এই কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিস দিতে হয়। এটার উপর অ্যানালাইসিস করে তারা দেখে যে প্রজেক্টটা আদৌ অ্যাপ্রুভ করা যাবে কি যাবে না। প্রজেক্ট অ্যাপ্রাইজালের অবজেক্টিভস কি, যে কথাটা আমি বললাম সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অবজেক্টিভস। দেখতে হবে যে এখানে আমাকে প্রজেক্ট অ্যাপ্রাইজাল ইজ এ necessified because the resources or means are limited as compared to the needs of the society। অর্থাৎ আমাকে এটা অ্যাপ্রাইজাল করতে হবে, এটাকে ইট ইজ নেসেসিটেটেড অর নট, এটা কি আমার প্রয়োজনীয় নাকি প্রয়োজনীয় না। নেসেসারি তার ভার বসে নেসেসিটেটেড। এখান থেকে আমাকে এটা কল্পনা করতে হবে সোসাইটির জন্য বা কমিউনিটির জন্য লিমিটেড রিসোর্সের মাঝে আমার যে পরিমাণ কস্ট এবং বেনিফিট আসতেছে সেটা দিয়ে প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করার মতো কিনা। এরপরে আমাকে যেটা দেখতে হবে 6.2, as a result any investment undertaken implies depriving other project resources। অর্থাৎ এই প্রজেক্ট করতে গিয়ে ডিপ্রাইভিং, বঞ্চিত হচ্ছে কিনা অন্য কোনো প্রজেক্টের রিসোর্স, অন্য কোনো রিসোর্স বঞ্চিত হচ্ছে না সেটা আমাকে কনসিডারেশনে আনতে হবে। এবং সেটা আমি দিব হচ্ছে প্রজেক্ট সাইকেলের যে অ্যাপ্রাইজাল যে পোর্শনটা থাকবে, আইডেন্টিফিকেশন, এরপর হচ্ছে আমাকে ইভালুয়েশন, তারপরে অ্যাপ্রাইজাল। ওই অ্যাপ্রাইজাল আমি এই সমস্ত জিনিসগুলোকে এখানে দিব। Hence, it is very important to appraise each project before investment decision। অর্থাৎ আমি যে ইনভেস্টররা যে ইনভেস্টমেন্ট করবে, আপনারা জানেন যে বড় বড় যখন প্রজেক্ট হয়, আপনি যখন প্রজেক্ট করতে যাবেন তখন দেখা যায় আপনার নির্দিষ্ট পরিমাণ অর্থ নাই প্রজেক্টকে কমপ্লিট করার। আপনি ডোনার খুঁজতেছেন যে 4-5 জন ডোনার মিলে বা স্পন্সর এদের সাথে মিলে আমি কাজগুলো করব। এদের সাথে মিলে যে কাজ করবে এদেরকে তো আপনাকে লাভ ক্ষতি বোঝাতে হবে। এরা ইনভেস্ট করবে, করার পর যদি সব লসের জায়গায় তো ইনভেস্ট করতে চাইবে না। সেই জন্য আপনাকে আগে এটা অ্যানালাইসিস করে তাদেরকে বোঝাইতে হবে ইজ ইট নেসেসারি অর নট বিফোর ইনভেস্টমেন্ট ডিসিশন। তারা যে ইনভেস্টমেন্ট করবে সো দ্যাট স্কেয়ার রিসোর্স আর ইউটিলাইজ, অর্থাৎ স্বল্প পরিমাণে, স্কেয়ার মানে অপ্রতুল, পর্যাপ্ত নয়, স্কারসিটি, স্কার্স রিসোর্স আর ইউটিলাইজিং ইন দ্য বেস্ট পসিবল ওয়ে, যাতে তারা এই লিমিটেড রিসোর্সটাকে অর্থাৎ অপ্রতুল সম্পদকে পরিপূর্ণ ওয়েতে, পসিবল বেস্ট পসিবল ওয়েতে ইউজ করতে পারে সেটা তাদেরকে বোঝানো এবং ওই অনুযায়ী অ্যানালাইসিস রাখতে হবে কস্ট বেনিফিটের মাঝে। এরকম এখানে 5-6টা অবজেক্টিভস আছে, 8টা পর্যন্ত অবজেক্টিভস আছে। এবং এই যে প্রসিডিউর সেখানে লাস্টে বলছি ইট রিকোয়ার্স দ্য কম্বাইন্ড এফোর্ট অফ এ টিম অফ পারসনস ফ্রম ভেরিয়াস ডিসিপ্লিন such as engineers, financial analysts, economists, etc. working in close coordination। অর্থাৎ একটা প্রজেক্টে যেমন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, আমি যদি কোনো রোড প্রজেক্ট করতে যাই বা কোনো ব্রিজ করতে যাই, এখানে শুধু ইঞ্জিনিয়ার রাখলেই হবে না। এখানে ইঞ্জিনিয়ারিং যে পার্ট সেটার জন্য ইঞ্জিনিয়ার থাকবে, এটার যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস এবং ফিনান্সিয়াল যে অ্যানালাইসিস করার জন্য যারা ফিনান্সিয়াল অ্যানালাইস্ট তারা থাকবে, ইকোনমিস্ট অর্থাৎ অর্থনীতিবিদ তারা থাকবে, এবং এখানে যারা পরিবেশ নিয়ে কাজ করে তারা থাকবে, যারা ল্যান্ড ল এবং রিভার ল, বিভিন্ন ল নিয়ে কাজ করে আইনজীবীদের লোক থাকবে। তার প্রত্যেকটা সেক্টর ওই প্রজেক্ট করতে গিয়ে যে সমস্ত সেক্টর ইনভলভ হবে, প্রত্যেক সেক্টরে এক একজন না, প্রত্যেক সেক্টরেরই
লোক থাকবে যতটুকু দরকার, সেই অনুযায়ী একটা টিম থাকবে। এই টিমটা তারা একে অপরের সাথে প্রপার কোঅর্ডিনেশন করে কাজটা কমপ্লিট করবে। স্কোপ অফ প্রজেক্ট অ্যাপ্রাইজাল। প্রজেক্ট অ্যাপ্রাইজাল দিয়ে কি কি কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে মার্কেট ফিজিবিলিটি স্টাডি, অর্থাৎ আমার যে প্রজেক্ট আছে প্রজেক্টের মার্কেটে তার ডিমান্ড কেমন, মার্কেট ফিজিবিলিটি স্টাডি করতে পারবো। টেকনিক্যাল ফিজিবিলিটি বা ভায়াবিলিটি অ্যানালাইসিস করতে পারবো। ফিনান্সিয়াল সাউন্ডনেস, অর্থাৎ অর্থনৈতিকভাবে এটা কতটুকু উপকৃত হবে সেটা আমাদের এখানে এটার ভিতরে চলে আসবে এই স্কোপে। ম্যানেজমেন্ট অর্গানাইজেশন অ্যাসপেক্ট, অর্থাৎ আমি যে প্রজেক্টটাকে ম্যানেজমেন্ট করব, ম্যাটেরিয়ালস ম্যানেজারিয়াল সাউন্ডনেস। আপনারা জানেন যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট যে ইউনিট থাকে, বড় বড় ইঞ্জিনিয়াররা ম্যানেজারের অধীনে কাজ করে। অর্থাৎ আমি ইঞ্জিনিয়ার, আমি তো ডিজাইন অ্যানালাইসিস বা এগুলো সম্বন্ধে এক্সপার্ট, কিন্তু এই প্রজেক্টটাকে কোন অংশটুকু কিভাবে করলে, কোন কাজটুকু কোন সময়ে করলে, কোনটা কাকে দিয়ে করালে আমার এটা খুব অল্প সময় এবং লো কস্টে এবং এফেক্টিভলি আমি এটা করতে পারবো, সেটা হচ্ছে ম্যানেজারের দায়িত্ব, ম্যানেজমেন্ট যে থাকবে তার দায়িত্ব। ম্যানেজমেন্ট স্কিল যদি ভালো না হয় তাহলে অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা ভালো কাজ করতে পারে। আবার ম্যানেজমেন্ট স্কিল যত ভালো হোক, ইঞ্জিনিয়ার যদি বা আপনার লোকজন যদি কোয়ালিটিপূর্ণ না হয়, আপনার দ্বারা কাজ করা পসিবল হবে না। এবং এনভায়রনমেন্টাল ভায়াবিলিটি বা অ্যাপ্রাইজাল সবগুলো, ইকোনমিক ভায়াবিলিটি সবগুলো এখানে চলে আসবে। মার্কেট ফিজিবিলিটি কি জিনিস? মার্কেট ফিজিবিলিটি হচ্ছে ওয়েদার ডাজ এ সাফিসিয়েন্ট ডিমান্ড এক্সিস্ট, আমি যে প্রোডাক্টটা আনতে যাচ্ছি সেটা কি মার্কেটে পর্যাপ্ত ডিমান্ড আছে নাকি নাই। মনে করেন খুলনা রিজিয়নে আপনি এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করবেন নিজস্ব অর্থায়নে, এবং সেখান থেকে অল্প খরচে আপনি পানি ড্রিঙ্কিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই যে বিজনেস সেটা করবেন। তখন আপনাকে দেখতে হবে যে এখানে বর্তমান যে সমস্ত সাপ্লায়াররা আছে বাজারে, তারা কি ডিমান্ডটাকে ফুলফিল করতে পারতেছে। তারা যদি ডিমান্ড ফুলফিল করে আরো তাদেরটাও এক্সট্রা থেকে যায়, তাহলে আপনি এখানে আবার আরেকটা ইন্ডাস্ট্রি দিয়ে কি করবেন, আপনাকে ওই সমস্ত এরিয়া খুঁজতে হবে যেখানে স্কারসিটি আছে। বা যেখানে স্কারসিটি আছে মানে কি, ওখানে আপনার ডিমান্ড বা চাহিদা আছে। বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? যেমন আমাদের খুলনাতে 5 স্টার হোটেল হচ্ছে, কোথায় জানেন আপনারা? এটা খুলনার প্রথম 5 স্টার হোটেল বৈকালী মোড়ে। ওখানে আগে সিনেমা হল ছিল, তো দেখলো যে সিনেমা হলের বিজনেস চলতেছে না। তখন তারা কি করলো, ওখানে একটা আন্তর্জাতিক মানে স্টেডিয়াম আছে আমাদের, ওই স্টেডিয়ামে আমি, এটা হচ্ছে আমি ভিতরে অ্যানালাইসিস করিনি, বা যারা অ্যানালাইসিস করেছে, যারা জব করেছে এদের কাছ থেকে আমি এটা শুনেছি। তারা দেখতো যে এখানে অনেক আন্তর্জাতিক খেলা হতে পারতো, খেলাগুলো হয় না কারণ হচ্ছে ফরেনাররা যখন আসবে বা খেলোয়াড়রা যখন আসবে, স্টাফরা ওদের যখন আসবে, তাদের থাকার মতো এরকম 5 স্টার বা হোটেল আশেপাশে ভালো নাই। 3 স্টার আছে ওই যে খুলনা শহরে রয়্যালের মোড়ে, তো তারা এখানে আন্তর্জাতিক মানের খেলাগুলো আনতে পারে না, বা ওই রকম ফ্যাসিলিটি ওইখানে নাই। একটা খেলা যখন হবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানের প্লেয়াররা বা স্টাফরা যখন আসবে, এদের তো থাকার মতো বা এদের এরকম একটা এনভায়রনমেন্ট দিতে হবে, সেই এনভায়রনমেন্ট ওখানে নাই। তো তারা চিন্তা করলো তাহলে এখানে তো ওই রেস্টুরেন্টটা করা যায়। এটা একটা প্যারামিটার, আর এরকম অনেক অসংখ্য প্যারামিটার আছে। যেমন আপনি পিৎজা দোকান যদি দিতে চান, যারা ফুলবাড়ি গেটের দিকে থাকেন দেখবেন পিৎজা মার্কেট বা নতুন নতুন কিছুদিন পর পরে বিভিন্ন পিৎজা হাট, ভালো পিৎজা বাজার, আরো ভালো ভালো খাবার রেস্টুরেন্ট, এগুলো কুইটের সামনে কিছুটা হয়। আবার বিএল কলেজের সামনে এগুলো থাকে, সব জায়গায় কিন্তু থাকে না। ওরা পজিশন গুলা দেখে নেয় যে কোন পজিশনে এটা বিক্রি হবে আমাদের, সেই অনুযায়ী ওরা প্লেস গুলোকে ঠিক করে।
অর্থাৎ যেখানে আমি কোনো প্রোডাক্টকে সেল করতে যাবো সেই ওই মার্কেটে, লোকাল যে মার্কেট, আমার যে যারা এটাকে ক্রয় করবে, কনজিউমার, কনজিউমারের কাছে সেটার ডিমান্ড আছে কিনা, সেগুলো অ্যানালাইজ করতে হবে। টেকনিক্যাল অ্যাপ্রাইজাল জিনিসটা কি? টেকনিক্যাল অ্যাপ্রাইজাল হলো অ্যাভেলেবিলিটি অফ ইনপুটস এট এ রিজনেবল কস্ট। অর্থাৎ আমি যে টেকনিক্যাল সাপোর্ট গুলো দিব একটা প্রজেক্টে, সেটা আমি রিজনেবল কস্টে অ্যাভেলেবল কিনা, কনসিস্টেন্সি অফ সাউন্ডনেস অফ ইঞ্জিনিয়ারিং ডিজাইন, অর্থাৎ যে ডিজাইনটা সেই ডিজাইনটা প্রপারলি আছে কিনা। কারণ ডিজাইন প্রপারলি না হয় পরে কাজ করার সময় টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করতে হবে আমাদেরকে, সেগুলো সব। ফিনান্সিয়াল সাউন্ডনেস, ফিনান্সিয়াল সাউন্ডনেস এরকম অর্থনৈতিক যে ব্যাপারগুলো সেগুলো। আমাকে যে প্রকৃত যে কস্ট, রিয়েল এস্টেট কস্ট এস্টিমেশন করতে হবে, ক্যাপিটাল দেখতে হবে, ফান্ড রিসোর্স দেখতে হবে, প্রভিশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস সেগুলো দেখতে হবে, সেফটি মার্জিন সেফটি দেখতে হবে, জেনারেল অফ এডুকেট প্রফিট, জেনারেশন অফ এডুকেট প্রফিট। তো এখান থেকে আমি এডুকেট প্রফিট জেনারেশন করতে পারবো কিনা সেটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। এই সমস্ত বিষয়গুলো শেখাতে হবে। পে ব্যাক পিরিয়ড, আমি যে ইনভেস্টটা করলাম, এই ইনভেস্ট আমি কখন থেকে পেমেন্ট, অর্থাৎ আমি যদি ইনভেস্ট আমি যে স্ট্রাকচারে করতেছি বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে করতেছি, আমি পেমেন্টটা কখন থেকে ব্যাক পাওয়া শুরু করব। পেমেন্ট ব্যাক পাওয়া মানে কি, আমি যে প্রোডাক্টটা সেল করব, সেল করবে তো আমার আর্ন হবে, সেইটা তো আমার প্রোডাক্ট পেমেন্ট ব্যাক। ইন্ডাস্ট্রি তো আমাকে হাত ভরে নিজে টাকা দিবে না, সেখান থেকে আমি যে প্রোডাক্ট জেনারেট করতেছি, ওই প্রোডাক্ট যখন বাজারে বিক্রি করতে তখন আমার টাকা আসবে, এটা হচ্ছে প্রোডাক্ট পেমেন্ট ব্যাক। এটা আমার পিরিয়ডটা কতটুকু হবে। আমি যে 10 লাখ টাকা খরচ করলাম বা 20 লাখ টাকা বা 10 কোটি টাকা খরচ করলাম, এই 10 কোটি টাকা কত বছরে উঠে আসবে, তারপর থেকে যেটা হবে সেটা হচ্ছে আমার রেভিনিউ আর্ন বা লাভ হবে। তার আগে তো আমার লাভ হবে না। যদি এর মাঝে আমরা সেটা উঠে না আসে নির্দিষ্ট টাইমে, একটা ইন্ডাস্ট্রি এটা প্রজেক্ট আজীবন চলবে না। দেখা গেছে যে 5 বছর পর আবার তার ম্যানেজমেন্ট, রিপেয়ারিং, মেশিন পত্র চেঞ্জ করা, এগুলো সব চেঞ্জ করতে হবে। তো 5 বছরের আগে অর্থাৎ 2 বছরের ভিতরে যদি আমার পেমেন্ট ব্যাক না আসে, তাহলে বাকি 3 বছরে আমি তো আয় করতে পারবো না। দেখা যাচ্ছে আমার পেমেন্ট ব্যাক আসলো 4 বছরে, বাকি থাকলে 1 বছর, 1 বছর পর আবার আবার আমাকে 20 লাখ টাকা বা 2 কোটি টাকা ইনভেস্ট করতে হবে মেশিন পত্র চেঞ্জ করার জন্য। তখন তো আমি লসে পড়ে যাবো, কারণ আমার পেমেন্ট ব্যাক পাওয়ার কথা ছিল 2 বছরে, আর বাকি 3 বছর সেটা আমার রেভিনিউ আর্ন। কিন্তু আমি পেমেন্ট ব্যাক পেলাম 4 বছরে। 1 বছরে আমি যে পরিমাণ আর্ন করবো সেই পরিমাণ আমার দেখা যাচ্ছে আরো তার থেকে ডাবল দিয়ে রিপেয়ার বা ম্যানেজমেন্ট করতে হবে, তখন আমি লসে পড়ে যাবো। তো এইটা হিসাব আমাকে করতে হবে পেমেন্ট ব্যাক কত করে আসবে। এরকম এনভায়রনমেন্টাল এসপেক্টও আছে, ইকোলজিক্যাল, যেগুলো আমরা আগে পড়াইছি আপনার এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যানালাইসিস করছেন। ফিশারিজ, ট্রি প্লান্টেশন, ওয়েটল্যান্ড, হ্যাবিটেট, ফরেস্ট, এগুলা হচ্ছে ইকোলজিক্যাল। ফিজিক্যাল কেমিক্যাল আছে ফুড কন্ট্রোল, ড্রেনেজ, ইরোশন, কনজিশন অফ ওয়াটার লগিং, সয়েল ফার্টাইলিটি, তার জমির উর্বরতা করতেছে কিনা, তারপরে ড্রেনেজ বা ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ সেগুলো ফ্যাসিলিটি কেমন, এগুলো ফিজিওকেমিক্যাল প্যারামিটার বলা হয়। আর হচ্ছে হিউম্যান ইন্টারেস্ট। হিউম্যান ইন্টারেস্ট মানে মানুষের লাভের কোনো জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। যেমন আমি এখানে যদি বলি তাহলে এরিয়া অফ সেটেলমেন্ট, সেটেলমেন্ট কিভাবে করতে হবে, এগ্রিকালচার, আমি কি কৃষি জমি কমায়ে বিল্ডিং করতেছি, ডেভেলপমেন্ট করতেছি নাকি সেটা আমার খেয়াল রাখতে হবে। আমি যদি কৃষি জমিকে অ্যাকোয়ার করে সেখানে ইন্ডাস্ট্রি করি, তাহলে আমাকে সেটা খেয়াল রাখতে হবে ইন্ডাস্ট্রি থেকে যে পরিমাণ প্রোডাক্ট হবে, ওই জমি থেকে যে পরিমাণ হতো সেটা আমার খাদ্য ঘাটতি দেখা যাবে কিনা, বিভিন্ন জিনিস আমাকে কনসিডারেশন আনতে হবে। কারণ আমি ইন্ডাস্ট্রি করলাম, কথা কথা আমি ওখানে ট্যানারি শিল্প করলাম বা চামড়া বা গার্মেন্টস শিল্প করলাম, ওখানে আগে কৃষি জমি ছিল, তখন ওখানকার লোকজন যারা কৃষি কাজের মধ্যে জীবিকা নির্বাহ হতো, তাদের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, হিউম্যান ইন্টারেস্ট কি পরিমাণ এফেক্ট হবে, সবগুলা বিষয়ের মধ্যে কনসিডারেশন রাখতে হবে। হিউম্যান ইন্টারেস্ট সেক্টরের বিষয়টা করবে। এরকম ভাবে মেথড অফ ক্যালকুলেটিং প্রফিট ফর লেস, সেটা কিভাবে করি আমরা, এটা কয়েকটা ভাবে করা যায়। সেটা হচ্ছে একটা নিট প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে এর প্রজেক্টের ভ্যালু কেমন আছে সেটা, অথবা বেনিফিট কস্ট রেশিও, কস্ট বেনিফিট অ্যানালাইসিস,
আর একটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ ওই প্রজেক্ট থেকে আমি ইন্টারনালি কি পরিমাণ রিটার্ন পাবো, অর্থাৎ কি পরিমাণ বেনিফিট বা সুবিধা পাবো, আউটপুট পাবো সেটা। তাহলে প্রথম ফর্মুলা হচ্ছে, এটা বের করবো কিভাবে, এনপিভি। এনপিভি ফুল মিনিংটা কি হলো, যেটা আমরা দেখলাম একটু আগে, নিট প্রেজেন্ট ভ্যালু। সেটা কিভাবে বের করবো, ডিসকাউন্টেড টোটাল বেনিফিট মাইনাস ডিসকাউন্টেড টোটাল কস্ট। আচ্ছা, আমার যে টোটাল বেনিফিট আসবে, লাভ থেকে কস্ট বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে তার বর্তমান প্রেজেন্ট ভ্যালু। যদি দেখি যে আমি লাভ থেকে কস্ট বাদ দিলে নেগেটিভ হয়, তাহলে কস্ট বেশি, তার মানে আমার প্রেজেন্ট ভ্যালু নাই। আর যদি বেনিফিট বেশি হয় তাহলে প্রেজেন্ট ভ্যালু আছে। আরেকটা আছে কস্ট বেনিফিট রেশিও, এটা হচ্ছে টোটাল বেনিফিট ডিভাইডেড বাই টোটাল কস্ট। অর্থাৎ আমি টোটাল আমার যে বেনিফিট হবে সেই বেনিফিটকে কস্ট দ্বারা যদি ভাগ করি, এবং এটা যদি বেনিফিট কস্ট রেশিও 1 এর থেকে বেশি হয়, তাহলে বোঝা যাবে আমার এখানে কস্টের থেকে বেনিফিট বেশি। আর যদি 1 এর থেকে কম হয় তার মানে নিচেরটা বেশি হবে, নিচেরটা বেশি মানে কি কস্ট বেশি হওয়া, আর উপরেরটা কম হবে তাহলে 1 এর থেকে কম হবে। যেমন 1/2 এর মানে কত, 0.5, আর 2/1 = 2। তাহলে বড় হলো কোনটা, 2 বড় হলো। অর্থাৎ যদি হর বড় থাকে, লব ছোট থাকে, মানে লব যদি বড় থাকে তাহলে উপরেরটা, হর যদি ছোট থাকে তাহলে সেটা হবে আমাদের বেনিফিট হচ্ছে 1 এর থেকে বড় হবে। আর যদি হর ছোট থাকে, বড় থাকে, তাহলে সেটা আমার লস প্রজেক্ট থেকে করতে। ফর্মুলা অফ আইআরআর, ইন্টারনাল রিটার্ন রেভিনিউ, এটা বড় সূত্র আছে। এটা আছে এলআরডি, অর্থাৎ লোয়ার রেট অফ ডিসকাউন্ট এট হুইচ এনপিভি ইজ পজিটিভ, এলআরডি প্লাস এলআরডি ডিভাইডেড বাই এনপিভি এলআরডি ডিভাইডেড বাই এনপিভি এলআরডি। নিট প্রেসার ভ্যালু যে ডিসকাউন্ট তার একটা আসবে, আর একটা হচ্ছে হায়ার রেট, লোয়ার রেট অফ ডিসকাউন্ট, আর একটা হচ্ছে হায়ার রেট অফ ডিসকাউন্ট ইনটু HRD minus LRD. HRD is a higher rate discount, LRD is a lower rate discount. ডিসকাউন্ট ফ্যাক্টরটা কিভাবে আমরা বের করতে পারি, ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 1/1 plus r to the power n, আর হচ্ছে ডিসকাউন্ট রেট এবং নাম্বার অফ ইয়ার অ্যাহেড, কত বছর এই ডিসকাউন্ট রেটে আমি চালাবো এটাকে, সেটা হবে ডিসকাউন্ট ফ্যাক্টর। সেই ইয়ার দিয়ে সেখানে ইয়ারটা পাওয়ার হিসেবে থাকবে। যেমন এখানে একটা এক্সারসাইজ যদি আমরা দেখি, একটা এক্সাম্পল যদি আমরা দেখি, একটা প্রজেক্ট প্রথম যখন আমি শুরু করলাম, কস্ট কথা 200 টাকা বা 2000 কোটি টাকা, এই 200 হচ্ছে একটা স্কেল কস্ট। এটা 200 টাকা হতে পারে, 2000 কোটি টাকা হতে পারে, 200 কোটি টাকা হতে পারে, যেটা ধরলাম প্রথমে 200 ইউনিট আমার কস্ট হচ্ছে 200 ইউনিট। প্রথম বছরে কোনো বেনিফিট আসবে, কোনো বেনিফিট আসবে না, কারণ আমি তো এখন পর্যন্ত অপারেশনে যাইনি। ডিসকাউন্ট ফ্যাক্টর এট 15%, ডিসকাউন্ট ফ্যাক্টর যে 15%, সেখানে ডিসকাউন্ট কত, ওই ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া বের করতে। তার সাথে ডিসকাউন্টেড কস্ট কত হবে, এটার সাথে 200 হয়ে যাবে। ডিসকাউন্ট বেনিফিট, কোনো বেনিফিট নাই, ডিসকাউন্ট ফ্যাক্টর এট 25%, সেখানে 1, প্রথম বছরে সব 1 এর দিকে যাবে। দেন সেখানে ডিসকাউন্টেড কস্ট, এটাও আমার 200 আর যে টোটাল কস্ট ছিল সেটা ডিসকাউন্টেড কস্ট। ডিসকাউন্টেড বেনিফিট, কোনো বেনিফিট নাই প্রথম বছর। দ্বিতীয় বছর আমি যদি সেখান থেকে, প্রথম বছর আমার যে 200 ইউনিট কস্ট হলো, পরের বছর মেইনটেনেন্স বা অন্য কিছুর জন্য তো আমার 200 ইউনিট কস্ট হবে না। সেখানে যখন আমি একটা
সেটআপ তৈরি করে ফেলছি, তখন সেটাকে চালায় রাখার জন্য আমাকে, যেমন একটা ইন্ডাস্ট্রি যখন দিয়ে ফেলেন, তো প্রথম বছর কি করতে হবে, আপনাকে ইঞ্জিনিয়ারের কস্ট লাগবে, তাকে বিল দিতে হবে, জমি কিনতে হবে, বিল্ডিং বানাতে হবে, মেশিন কিনতে হবে। প্রত্যেক বছর তার এই কাজগুলো করা লাগবে না। প্রত্যেক বছর কি করা লাগবে, কোনো মেশিন নষ্ট হয়ে গেলে সেটাকে রিপেয়ার করতে হবে, অথবা মেশিন চালানোর জন্য যে ইলেকট্রিসিটি পাওয়ার সেগুলো লাগবে, এবং এটাকে ম্যানেজ করে রাখার জন্য দেখভালের জন্য যে লোক লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, সেগুলো লাগবে। সেগুলোর জন্য ধরুন আমরা 600 ইউনিট খরচ হবে, এবং সেখানে ধরুন আমি লাভ পাইলাম কতটুকু, 160 ইউনিট। তাহলে আমাকে ডিসকাউন্ট ফ্যাক্টর সেটা বের করতে হবে। এটা হচ্ছে 1 বছর এখানে পাওয়ার মান সব বসাই দেবো আমি, ডিসকাউন্ট রেট বসাই দিব, সবগুলা ইনপুট দিলে আমি ভ্যালুটা পেয়ে যাব 0.870। 0.870 সাথে আমি আমার যখন ডিসকাউন্ট কস্ট, তাহলে কস্টের সাথে আমি মাল্টিপ্লাই করব, 870 সাথে 60 মাল্টিপ্লাই করলে 15.2। এরপর ডিসকাউন্ট বেনিফিট, তার ডিসকাউন্ট দিয়ে বেনিফিট কত হলো আমার, এটার সাথে 160 মাল্টিপ্লাই করব, এটা হবে 25% যদি হয় তাহলে সেটা কত হবে, একইভাবে মাল্টিপ্লাই করবে। কারণ তার ডিসকাউন্ট বেনিফিট কস্ট হবে 48 এবং বেনিফিট 128। এইভাবে আমি 1 বছর 2 বছর 3 বছর সবগুলা বের করব। তাহলে নিট এখানে ডিসকাউন্ট টোটাল হবে এটা, বেনিফিট হবে এটা, ডিসকাউন্ট কস্ট হবে এটা, এবং ডিসকাউন্টেড বেনিফিট হবে এটা। তখন আমি হিসাব করব যে 15% যদি 15% ডিসকাউন্ট থাকে, সেই সময় আমার এনপিভি কতটুকু হবে। 15% ডিসকাউন্ট এইটা, এই 365 থেকে 337 বাদ দিতে হবে, তাহলে প্লাস এটা তো বেনিফিট থেকে কস্ট বাদ দিতে হবে, বেনিফিট 65 কস্ট 37 বাদ দিলে 28.4, এবং যদি 25% হয় তাহলে সেটা আমি দেখবো 25% দিলে আমার লস হচ্ছে, বেনিফিট কম কস্ট বেশি, তাহলে সেখানে -4। এইভাবে আমি এনপিভি করলাম, আইআর করব। আইআর এর জন্য আমরা পাইছিলাম কি, ডিসকাউন্ট রেট 15% প্লাস 15 ডিভাইডেড বাই এই 15% এর জন্য যদি করতেছি, তাহলে 15% যে এনপিভি সেইটা, আর নিচে ছিল 15% এনপিভি মাইনাস পরের যে 25% সেটার যে লাভ সেটা। তো এটা তো সূত্রের মাইনাস, আর হচ্ছে নিজে মাইনাস, মান বসালাম ইনটু 2 ডিসকাউন্টের ডিফারেন্স 25 থেকে 15। এটা করলে আমার আস্তে আস্তে টোটাল ভ্যালু কত, 23.55। এই টোটাল ক্যালকুলেশন করলে তাহলে ইন্টারনাল রিটার্ন রেভিনিউ আসতেছে 23.5%। আর যদি বেনিফিট কস্ট অ্যানালাইসিস করি 25% এর জন্য, তাহলে সেটা দেখেন 1.08, মানে স্বল্প পরিমাণে লাভ হচ্ছে আমাদের 1.08। তাহলে দেখেন প্রথম কিন্তু আমাদের 15% লাভই ছিল, 28 আইপিভি যদি করি আমি এনপিভি, তাহলে 28.40। বাট আমি এটাকে যদি 25% এর জন্য করি, তাহলে সেটা কিন্তু আমাদের লাভ একের থেকে কম আসবে, সেটা 317 312.32 ডিভাইডেড বাই 317.12 করে দেবেন, একের থেকে কম। তাহলে এখানে আমি পুরো অ্যানালাইসিস করব অ্যাকসেপ্টেবিলিটি কোন ক্রাইটেরিয়া হবে। যদি কোনো প্রজেক্টের এনপিভি ভ্যালু 0 থেকে বড় হয়, অ্যাকসেপ্টেড হবে সেটা। 0 থেকে বড় মানে কি, পজিটিভ হতে হবে। 0 থেকে ছোট মানে কি, নেগেটিভ, তাহলে সেটা রিজেক্টেড হবে, ওটাকে করা যাবে না। আর যদি 0 সমান সমান 0 হয়, তাহলে সেটা অ্যাম্বিগুয়াস, এটা নিয়ে সিদ্ধান্ত সাপেক্ষ আর কি। ঠিক একইভাবে কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি একের থেকে বড় হয় অ্যাকসেপ্টেড প্রজেক্ট, একের থেকে কম হইলে সেটা, দেখেন এটা কিন্তু একের থেকে কম বা বেশি, আর এখানে কিন্তু 0 থেকে কম বা বেশি। 0 থেকে বেশি মানে পজিটিভ, 0 থেকে কম মানে নেগেটিভ। আর আইআরআর, যদি আইআরআর আর এর থেকে বড় হয় অ্যাকসেপ্টেড, ছোট হলে রিজেক্টেড, আর সমান সমান হলে অ্যাম্বিগুয়াস। এইভাবে আমাদের যে কোনো প্রজেক্টের যে ভ্যালুগুলো সেটা
ইমপ্লিমেন্ট করে আমাকে দেখতে হবে যে প্রজেক্টটা করতে পারবো কি পারবো না। তাহলে আমাদের আজকের ক্লাস সবাইকে ধন্যবাদ। আর আমি এখন রেকর্ডিং অন করে দিব, তারপর প্রবলেম থাকলে আপনার সাথে শেয়ার করবো।